আচ্ছা, আমরা যখন বিশ্ব রাজনীতির কথা ভাবি আমাদের মাথায় কি আসে? সাধারণত যুদ্ধ, বড় বড় নেতাদের সিদ্ধান্ত, তাই না? কিন্তু যদি বলি এর পেছনে আরও বড় একটা খেলা চলছে, একটা অদৃশ্য অর্থনৈতিক সিস্টেম যেটা ঠিক করে দেয় কোন দেশ ধনী হবে আর কোন দেশ গরিবই থেকে যাবে। চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। তো এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এই কাঠামোটা আসলে কি, তারপর পৃথিবীর দেশগুলোকে যে ৩ ভাগে ভাগ করা হয় সেই ভাগগুলো কি কি, এরপর বোঝার চেষ্টা করব কেন কিছু দেশ একটা নির্ভরশীলতার ফাঁদে আটকা পড়ে যায়, আর শেষে এই তত্ত্বের কিছু সীমাবদ্ধতা আর এর আসল বার্তাটা কি সেটাও দেখব। তাহলে চলুন শুরু করা যাক। বিশ্বকে দেখার জন্য একটা একদম অন্যরকম চশমা আছে, আর সেই চশমাটার নামই হল স্ট্রাকচারালিজম বা কাঠামোবাদ। আন্তর্জাতিক সম্পর্ক বোঝার জন্য একটা খুব জনপ্রিয় থিওরি আছে, নাম রিয়েলিজম। তাদের কথা খুব সোজা, যার মিলিটারি পাওয়ার বেশি সেই বস। কিন্তু স্ট্রাকচারালিজম বলছে, এক মিনিট দাঁড়ান, আসল খেলাটা তো টাকার। মানে এখানে মূল চালিকা শক্তি হলো অর্থনৈতিক বৈষম্য, আর খেলোয়াড় হলো বিভিন্ন অর্থনৈতিক শ্রেণী, শুধু রাষ্ট্র নয়। তাহলে সোজা কথায় স্ট্রাকচারালিজম কি? এটা হলো এমন একটা ধারণা যেটা বলে পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটাই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শক্তিশালী দেশগুলো সবসময় ওপরে থাকে আর দুর্বল দেশগুলো নিচে। মানে এটা কোনো কাকতালীয় ব্যাপার না, পুরো ডিজাইনটাই এমন। আচ্ছা, এই আইডিয়াটা এলো কোথা থেকে? এর গোড়াটা কিন্তু কার্ল মার্কসের চিন্তাভাবনার মধ্যে। মার্কস যেমন একটা দেশের ভেতরে ধনী আর গরিবের লড়াইয়ের কথা বলেছিলেন, স্ট্রাকচারালিজম ঠিক সেই একই কনসেপ্টটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে। মানে এখানে লড়াইটা দেশের ভেতরে না, বরং ধনী দেশ আর গরিব দেশগুলোর মধ্যে। তো এ পুরো কাঠামোর সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা এবার আসছে। সমাজবিজ্ঞানী ইম্যানুয়েল ওয়ালেস্টেইন দেখিয়েছেন যে এই গ্লোবাল ইকোনমিক সিস্টেমটা আসলে ৩ তলা একটা বাড়ির মতো। চলুন এই ৩টে তলা ঘুরে দেখা যাক। এই যে দেখুন, পুরো মডেলটা এক ঝলকে। একেবারে উপরে মানে ক্ষমতার কেন্দ্রে আছে কোর দেশগুলো, মাঝখানে আছে সেমি প্যারিফেরি আর একদম নিচে প্যারিফেরি। আর মজার ব্যাপার হলো এই সিস্টেমে প্রত্যেকের কাজ কিন্তু আগে থেকেই ঠিক করা। প্রথমেই আসি কোর দেশগুলোর কথায়। ভাবুন আমেরিকা, জার্মানি বা যুক্তরাজ্যের মতো দেশগুলোর কথা। এরা কি করে? এরা পেরিফেরির গরিব দেশগুলো থেকে সস্তায় কাঁচামাল কেনে, যেমন ধরুন তুলা বা কফি। তারপর নিজেদের হাইটেক ফ্যাক্টরিতে সেগুলো দিয়ে দামি জিনিস বানায়, যেমন ব্র্যান্ডেড পোশাক বা স্মার্টফোন। আর সেই জিনিসগুলোই আবার চড়া দামে সারা বিশ্বে বিক্রি করে। এরপর আসে মাঝের স্তরের দেশগুলো, মানে সেমি পেরিফেরি, যেমন ধরুন ব্রাজিল, ভারত বা চীন। এদের অবস্থাটা বেশ মজার, আবার জটিলও। একদিকে এরা কোর দেশগুলোর কাছে শোষিত হয়, আবার অন্যদিকে এরা নিজেদের চেয়ে গরিব মানে পেরিফেরি দেশগুলোকে শোষণ করে। এদেরকে অনেকটা মিডলম্যান বা মধ্যস্বত্বভোগী বলা যেতে পারে। আর সবশেষে হল পেরিফেরি। আফ্রিকার অনেক দেশ বা অন্যান্য অনুন্নত দেশগুলো এখানে পড়ে। এদের মূল কাজটাই হল কোর আর সেমি পেরিফেরির ফ্যাক্টরির চাকা ঘোরানোর জন্য সস্তায় নিজেদের কাঁচামাল আর শ্রম যোগান দেওয়া। ফলাফল, এরা এই চক্রে এমনভাবে আটকে যায় যে নিজেরা আর শিল্পে উন্নত হতে পারে না। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা এই সিস্টেমটা যুগের পর যুগ ধরে চলছে কিভাবে? গরিব দেশগুলো কেন এই ফাঁদ থেকে বেরোতে পারে না? এই প্রশ্নের উত্তরটাই লুকিয়ে আছে ডিপেন্ডেন্সি থিওরি বা নির্ভরশীলতা তত্ত্বের মধ্যে। সোজা কথায় এই থিওরি বলে যে প্যারিফেরির দেশগুলোকে ইচ্ছে করেই কোর দেশগুলোর উপর নির্ভরশীল করে রাখা হয়, অনেকটা দাবার বোর্ডের মতো, যেখানে চালগুলো এমনভাবে দেয়া হয় যাতে দুর্বল ঘুঁটিটা কখনোই শক্তিশালী হতে না পারে। ব্যাপারটা কিভাবে ঘটে চলুন ধাপে ধাপে দেখি। প্রথমে কোর দেশগুলো সাহায্যর হাত বাড়িয়ে দেয়, মানে লোন দেয়, টেকনোলজি দেয়। এরপর তারা এমন সব বাণিজ্য চুক্তি চাপিয়ে দেয় যা শুধু তাদের জন্যই লাভজনক। ব্যাস, পেরিফেরি দেশগুলো আস্তে আস্তে ঋণের জালে জড়িয়ে পড়ে আর অর্থনৈতিকভাবে পরাধীন হয়ে যায়। কোর দেশগুলো ও তাদের আধিপত্য বজায় রাখে। তবে যে কোনো থিওরিরই তো সমালোচনা থাকে, তাই না? এই মডেলটাও তার ব্যতিক্রম নয়। চলুন এবার দেখি এর দুর্বলতাগুলো কোথায়। সমালোচকরা কয়েকটা বড় প্রশ্ন তোলেন। প্রথমত,
এই থিওরিটা একটু বেশি অর্থনীতি কেন্দ্রিক, মানে এটা মিলিটারি পাওয়ার বা জাতীয়তাবাদের মতো বিষয়গুলোকে প্রায় পাত্তাই দেয় না, যদিও বিশ্ব রাজনীতিতে এগুলোর অসম্ভব ভূমিকা আছে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসে বাস্তব উদাহরণ থেকে, যেমন ধরুন দক্ষিণ কোরিয়া বা সিঙ্গাপুর। এই দেশগুলো তো একসময় পেরিফেরির মধ্যেই ছিল, তাহলে তারা কিভাবে এত উন্নতি করে প্রায় কোর দেশগুলোর কাতারে চলে এলো? এই সাফল্যের গল্পটা কিন্তু স্ট্রাকচারালিজম দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। এত সব আলোচনার পর তাহলে এই মডেলটার আসল গুরুত্বটা কোথায়? এটা আমাদের কি শেখায়? এই একটা কথাই হয়তো পুরো তত্ত্বের সারমর্ম, যে বিশ্ব রাজনীতি আসলে সম্পদ ভাগাভাগির একটা অসম লড়াই ছাড়া আর কিচ্ছু না। শেষ কথা হলো, এই মডেলটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে করিয়ে দেয়। সেটা হলো গ্লোবাল ইকোনমিক সিস্টেমটা কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নয়, বরং এটা এমন একটা কাঠামো যেটা তৈরি হয়েছে অসম ফলাফল নিশ্চিত করার জন্য। তবে শেষ করার আগে একটা প্রশ্ন। এই যে একটা বৈষম্যের কাঠামো, এই যে অর্থনৈতিক পিরামিড, এটা কি ভাঙা অসম্ভব, নাকি এই চক্র থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে? উত্তরটা হয়তো আমাদের সবাইকেই খুঁজতে হবে।